আজ আমরা দেখতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়স্পর্শী এক মুভির গল্প। যারা একই সাথে ফ্যান্টাসি হরর ও রোম্যান্টিক ঘরানার মুভি পছন্দ করেন, এটা তাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা ভ্যাম্পায়ার স্টোরিজের মতো গল্প পছন্দ করেন, তাদের তো কথাই নেই। আমাদের আজকের গল্প ড্রাকুলা এ লাভ টেল। গল্পটা শুরু হয় আজ থেকে বহু বছর আগে, পূর্ব ইউরোপের রোমানিয়া রাজ্যে। সেই রাজ্য শাসন করত পরাক্রমশালী এক রাজা, যার নাম ছিল ভালাদ। সে তার স্ত্রী এলিজাবেথকে ভীষণ ভালোবাসত। সে তাকে এতটাই ভালোবাসত যে তাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারত না। আর এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। কিন্তু সেই সময় প্রায়ই যুদ্ধের আগুন জ্বলে উঠত। একদিন ভালাদের রাজ্য রোমানিয়াতে শত্রুরা আক্রমণ করে, আর রাজা হওয়ার কারণে তাকে তার প্রিয়তমা রানীকে ছেড়ে যুদ্ধ করতে যেতেই হলো। কিন্তু যাওয়ার আগে চিন্তিত ভালাদ তার রাজ্যের পাত্রীর সাথে দেখা করে এবং বলে, আপনি প্রার্থনা করুন যাই হয়ে যাক আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয়, আর আমার স্ত্রীর যদি কিছু হয় তবে আমিও বাঁচব না। এই বলে সে তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয়। সেই ভয়ঙ্কর যুদ্ধে সে শত্রুদের হারালো ঠিকই, কিন্তু শত্রুপক্ষের একদল সৈন্য গোপনে তার স্ত্রীকে আক্রমণ করে। খবর পেয়ে ভালাদ দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু সে তার প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে পারে না। এলিজাবেথ তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্ত্রীকে হারিয়ে চরম হতাশা আর ক্ষোভে ভালাদ পাদ্রির কাছে আসে আর বলে, আপনি কি সত্যি আমার জন্য প্রার্থনা করেছিলেন? পাদ্রি বলেন, হ্যাঁ, এই দেখুন, প্রতিবারের মতো এবারও আপনি যুদ্ধ জয় করে ফিরেছেন। কিন্তু দুঃখের বিষয়, এই যুদ্ধ আমাদের রানীকে কেড়ে নিয়েছে। তবে আপনি ভয় পাবেন না, তিনি আবার জন্ম নেবেন। তিনি আপনার জন্য আবার ওই পৃথিবীতে ফিরবেন। পাদ্রি তাকে বোঝানোর চেষ্টা করছিল ঠিকই, কিন্তু ভালাদ তার কিছুই শুনতে চাইল না। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস উঠে গেল। রাগে ক্রোধে সে পাগল হয়ে যায়, আর সে ওই পাদ্রিকেই মেরে ফেলে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই ভালাদের জীবন পাল্টে যায়। তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ, অন্তহীন একাকিত্ব, যন্ত্রণা আর অমরত্ব। এখন থেকে সে অনন্তকাল বেঁচে থাকবে, কিন্তু মানুষ হয়ে নয়, এক ভ্যাম্পায়ার হয়ে। আর সেদিনই জন্ম হয় এই পৃথিবীর প্রথম ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলার। এরপর এক এক করে 400 বছর কেটে যায়। ড্রাকুলা পৃথিবীর প্রতিটি মেয়ের মধ্যে এখনও তার স্ত্রীকে খুঁজে চলেছে আর তার ফিরে আসার অপেক্ষা করছে। এরপর গল্প চলে আসে 19 শতকে লন্ডনে একটি মানসিক হাসপাতালে। সেখানকার ডাক্তার ডক্টর ডোমেন্ট ভীষণ চিন্তিত। তিনি এক পাদ্রির অপেক্ষা করছেন। পাদ্রি আসার পর তারা এক অগোছালো করিডোর পেরিয়ে এমন এক অন্ধকার বেসমেন্টে নেমে আসেন, যেখানে সূর্যের আলো সহজে প্রবেশ করে না। সেখানে একটি তরুণীকে বন্দি করে রাখা হয়েছে। তার নাম মারিয়া, বয়স 25। সে ইটালির এক শহরের মেয়ে। ডাক্তার পাদ্রিকে বলেন, আমরা বুঝতে পারছি না এই মেয়েটির সাথে আসলে কি হয়েছে। তার বিয়ে হচ্ছিল প্যারিসের আর্মি ক্যাপ্টেন হেনরি উইলিয়ামের সাথে। সে এখানকার রানীর আত্মীয়, তাই তারা বিয়ে করতে লন্ডনে এসেছিল। এদিকে বর হেনরি ওয়েস্টমিনিস্টারের পাদ্রিকে ডেকেছিলেন তাদেরকে আশীর্বাদের জন্য। কিন্তু পারিবারিক এই বিয়ের আসরে হঠাৎই পাদ্রিকে দেখে মেয়েটি অদ্ভুত আচরণ করতে থাকে। সে সবাইকে আক্রমণ করতে শুরু করে। এরপর পাদ্রি যখন মারিয়ার কাগজপত্র দেখছিলেন, তিনি দেখলেন সেখানে লেখা তার জন্ম তারিখ 18 মার্চ 1759, অর্থাৎ তার বয়স প্রায় 130 বছর। ডক্টর ডোমেন্ট বলেন, এটা নিশ্চয়ই ছাপার ভুল। সব শুনে পাদ্রির সন্দেহ হতে শুরু করে। তাদের সংগঠন প্রায় 400 বছর ধরে ভ্যাম্পায়ার নিয়ে গবেষণা করছে, কিন্তু কয়েক প্রজন্ম পেরিয়ে গেলেও তারা কখনো জীবিত কোনো ভ্যাম্পায়ার ধরতে পারেনি। মারিয়ার অদ্ভুত আচরণ তার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে দেখতে ভ্যাম্পায়ারের মতো মনে হলেও সে খুব শান্ত। সে খুব সুন্দর করে হাসে। এর মাঝেই পাদ্রি তার দাঁত পরীক্ষা করে দেখে নেয়। পাদ্রি এবার সূর্যের আলো দিয়ে পরীক্ষা করতে চাইলেন, আর জানালা খুলতেই মারিয়া চিৎকার করে ওঠে। তার শরীরের অনেকটা অংশ রোদে পুড়ে যায়। এরপর যখন তার কাছে ক্রস আনা হলো, তাও জ্বলে উঠল। এরপর পাদ্রি ডক্টর ডোমেন্টের সহকারীর আঙ্গুল কেটে সামান্য রক্ত মারিয়ার মুখে দেন, যেন মারিয়া তার হারানো শক্তি ফিরে পায়। ভ্যাটিকান সিটির সমস্ত পাদ্রিরাই এই প্রাণীটার উৎস খুঁজছিল, তাই পাদ্রি মারিয়াকে গভীরভাবে পরীক্ষা করতে শুরু করে।
আর দেখতে পেলেন তার গলায় একটি কামড়ের দাগ আছে। তার মানে মারিয়া প্রথম প্রজন্মের ভ্যাম্পায়ার নয়, সে কারও আজ্ঞাবহ। কিন্তু সে তার প্রভুর নাম প্রকাশ করতে চাইছিল না, শুধু বলে সে একজন রাজা যিনি বহু বছর ধরে তার রানীকে খুঁজে বেড়াচ্ছেন। অল্প সময়ের মধ্যেই পাদ্রি মারিয়ার ফিয়ন্সে ক্যাপ্টেন হেনরির সাথে দেখা করেন এবং মারিয়ার চিকিৎসার সহায়তার কথা বলে তিনি তার ঘরের প্রতিটি বস্তু সতর্কভাবে পরীক্ষা করতে শুরু করেন। কিছু সময় পর তিনি একটি বইয়ের ভেতরে একটি ছবি খুঁজে পান। ছবিটি ছিল রাজকুমারী এলিজাবেথের। তবে কি মারিয়া এই রাজকুমারীর কথাই বলছিল? কিন্তু সে ইংল্যান্ডে কি করছে? এরপর দৃশ্যপট পরিবর্তিত হয়। গল্প চলে আসে রোমানিয়ার সেই গভীর জঙ্গলে। সেখানে ইংল্যান্ড থেকে আসা এক তরুণ আইনজীবী যার নাম জনাথন। সে এসেছে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রাচীন দুর্গটির খোঁজে। তার কথা শুনে গাড়োয়ান বুঝে যায় সে আসলে কাউন্ট ড্রাকুলার প্রাসাদের কথা বলছে। তাই সে তাকে নামার আগে একটি ক্রুসের মালা দিয়ে দেয়। এদিকে পুরো প্রাসাদ জুড়ে নীরবতা। জনাথন যখন প্রাসাদে ঢোকে, রক্তপিপাসু ড্রাকুলা ও তার দাসেরা বুঝে যায় প্রাসাদে একজন মানুষ এসেছে। ড্রাকুলা নিজেই তার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কথা বলতে বলতেই জনাথন প্রবেশ করে ড্রাকুলার বিশাল ডাইনিং হলে। এখানে আলো কিছুটা উজ্জ্বল আর টেবিলে সাজানো ভরপুর খাবার, কিন্তু ড্রাকুলার এসব খাবারে তেমন মনোযোগ নেই। সে দূর থেকে একটি প্লেট জনাথনের দিকে ঠেলে দেয়। জন খেতে খেতে ব্যবসার কথা এলো। সে বলে, ইংল্যান্ডে আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়। সে আমাকে বলেছিল যে এই প্রাসাদ খুবই মূল্যবান এবং আপনি নাকি এই প্রাসাদ বিক্রি করতে চাইছেন। এদিকে জন নথি বের করতে ব্যস্ত। সে খেয়ালই করলো না ড্রাকুলার টেবিল থেকে একটি ইঁদুরকে নিংড়ে তার রক্ত পেয়ালায় ভরে ফেলেছে। ড্রাকুলা খেতে খেতে ভাবছিল, কিন্তু তখনও বুঝে উঠতে পারছিল না তাকে আসলে এখানে কে পাঠিয়েছে। সে বিষয়টা আরও গভীরভাবে ভেবে দেখতে চাইছিল। রাতে খাবার শেষে সে জনকে বলে, আজ রাতটা তুমি এই প্রাসাদেই থাকতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, যাই ঘটুক না কেন তুমি তোমার ঘর থেকে বাইরে বেরোবে না। জন ড্রাকুলার কথা মেনে নেয়, কিন্তু গভীর রাতে হঠাৎ কিছু শব্দ জনের কানে ভেসে আসে। ড্রাকুলার নিষেধ অমান্য করে সে নিজের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায় এবং সেই শব্দ অনুসরণ করে নেমে আসে বেসমেন্টে। নিচে গিয়ে সে দেখে একটি পুরনো কফিন। জন সেই কফিনের ঢাকনা খুলে ফেলে আর দেখে বদ্ধ সেই কফিনের ভেতরে শুয়ে আছে ড্রাকুলা। পেছন থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, আমি বলেছিলাম না ঘর থেকে বেরিও না। দৃশ্যপট পরিবর্তিত হয়। জ্ঞান ফেরার পর জনাথন দেখে তার হাত শেকলে বাঁধা। সামনে দাঁড়িয়ে আছে ভৌতিক সব দানব। ড্রাকুলার ইশারায় তারা তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। গায়ের সমস্ত রক্ত যেন মাথায় জমা হতে শুরু করে। ড্রাকুলা তার নখ দিয়ে আঁচড় কাটতেই দানবেরা পাত্রে রক্ত সংগ্রহ করতে শুরু করে। মানব শরীরের রক্তের গন্ধ তাকে পাগল করে দিচ্ছিল। ড্রাকুলা গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, মরার আগে তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? অপ্রত্যাশিতভাবে জন বলে ওঠে, আপনাকে কখনো কোমল আবার কখনো নিষ্ঠুর মনে হচ্ছে। আমি মৃত্যুর আগে আপনার জীবনের গল্প শুনতে চাই। যদিও রক্তপিপাসু ড্রাকুলার আর তর সইছিল না, তবুও সে তার কথা রাখতে নিজের গল্প বলতে শুরু করে। সে জানায় কিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে তার স্ত্রী মারা যায় আর কিভাবে সে অভিশপ্ত হয়ে এক ভ্যাম্পায়ারে পরিণত হয়। এই পৃথিবীর প্রথম ভ্যাম্পায়ার মানে সমস্ত ভ্যাম্পায়ারদের রাজা। এতটুকু গল্প তো আমরা সবাই জানি, কিন্তু এরপর কি হলো সেটাই আসল রহস্য। রাগে ক্ষোভে যদিও আমি পাদ্রিকে হত্যা করেছিলাম, তবুও আমি জানতাম পাদ্রির প্রতিটি কথাই সত্য। আমার প্রিয়তমা স্ত্রী আবারও জন্ম নেবে। প্রিয়তমা স্ত্রীর শেষকৃত্য শেষ করেই আমি তাকে খুঁজতে বের হই। 400 বছর আমি শুধু তার পুনর্জন্মের খোঁজে ঘুরে বেরিয়েছি। অসংখ্য মানুষ দেখেছি, লক্ষ লক্ষ নারী পৃথিবী থেকে মুছে গেছে, তবুও আমি তাকে পাইনি। অগণিতবার মরতে চেয়েছি, কিন্তু অমরত্বের শেকল আমাকে বেঁধে রেখেছে। শেষ পর্যন্ত আমি কৌশল পাল্টে ফেললাম। আমি এমন এক সুগন্ধি তৈরি করলাম যা মানুষকে মোহিত করতে পারে, একেবারে সম্মোহিতের মতো আটকে রাখতে পারে আমার চারিদিকে। পৃথিবীর চারদিক, বাগদাদ, কাশী, গ্রিস ও ফ্লোরেন্স ঘুরে আমি সংগ্রহ করেছি এইসব জাদুকরী উপাদান, কিন্তু এত কিছুর পরেও আমি তাকে খুঁজে পাইনি। আমি বুঝলাম একা একা এটা সম্ভব নয়।
তাই আমি এই সম্মোহিত মানুষদের হত্যা না করে তাদেরকে ভ্যাম্পায়ার বানিয়ে আমার অনুগত দাসে পরিণত করি। ধীরে ধীরে আমার এক ভ্যাম্পায়ার আর্মি তৈরি হয়, আর তাদের কাজ একটাই, আমার এলিজাবেথকে খুঁজে বের করা। সারা পৃথিবীতে তাদের ছড়িয়ে দিয়ে আমি আবারও রোমানিয়ায় ফিরে আসি, এই আশায় যে হয়তো কোনো একদিন কেউ সুখবর নিয়ে আসবে। সমস্ত গল্প শুনে জনের মনে হয় ড্রাকুলা সত্যিই তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই হয়তো অন্যের ভালোবাসার কথা শুনলে সে তাকেও ক্ষমা করতে পারে। সে এবার একটি কৌশল করে এবং বলে, আমার বিয়ের সময় খুব কাছে চলে এসেছে, আর আমার বাগদত্তার নাম মিনা। আমরা একে অপরকে খুব ভালোবাসি, আর আমি যদি মরে যাই তবে মিনাও বাঁচবে না। জন কাঁদতে কাঁদতে ড্রাকুলাকে অনুরোধ করে, অন্তত তোমার ভালোবাসার কথা ভেবে আমাকে ছেড়ে দাও, কারণ এই দুর্গে আসার আগে আমি আমার প্রিয় মানুষটিকে কথা দিয়ে এসেছি যে ফেরার পরই আমাদের বিয়ে হবে। আচ্ছা দেখি তোমার বাগদত্তা দেখতে কেমন? জন বলে, আমার লকেটে তার একটা ছবি আছে। দানবেরা সেই লকেট ছিঁড়ে নিয়ে ড্রাকুলাকে দেয়, আর সেই লকেট খুলতেই ড্রাকুলা দেখে সেই প্রিয় মুখ যা সে 400 বছর ধরে খুঁজে ফিরছিল, তার প্রিয় এলিজাবেথের ছবি। সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। ড্রাকুলা তার চিরচেনা এক ভীতিকর আর্তনাদ করে ওঠে, এ তোমার নয়, এ তো আমার এলিজাবেথ। তবে ভেবো না, আমি তোমাকে মারব না, তুমি আমাকে তার খোঁজ দিয়েছ। এরপরই ড্রাকুলা ঝড়গতিতে চলে আসে তার ডাইনিং হলে। সে তার সমস্ত দানব সৈন্যদের জানিয়ে দেয় এখন তার 3টি জিনিস দরকার: দ্রুতগামী এক ঘোড়ার গাড়ি, এক বিশ্বস্ত বাদুড়, আর প্রচুর তাজা রক্ত। কারণ একমাত্র এগুলোই পারে তার হারানো শক্তি ও সৌন্দর্য ফিরিয়ে দিতে। কিন্তু শুধু ড্রাকুলাই নয়, পাদ্রিও খুঁজছিল এলিজাবেথের পুনর্জন্মকে, কারণ সে জানে কেবলমাত্র এই মেয়ের মাধ্যমেই প্রকৃত ভ্যাম্পায়ারকে খুঁজে পাওয়া সম্ভব। তাদের সোসাইটির সমস্ত পাদ্রিই বিশ্বাস করে ভ্যাম্পায়ারের জন্ম এক অভিশাপ থেকে। এখন যদি কোনো ভ্যাম্পায়ার সত্যিই তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, তাহলেই সে তার অভিশাপ থেকে মুক্ত হতে পারে। ঠিক তখনই ডক্টর ডোমেন্টের সহকারী সেই ছবির দিকে তাকিয়ে বিস্ময়ে চিৎকার করে ওঠে। সে জানায় পাশের ঘরে অপেক্ষা করতে থাকা এক তরুণীর সাথে ছবির মেয়েটির হুবহু মিলে যায়। পাদ্রি আর ডক্টর ডোমেন দ্রুত ছুটে যায় সেই ঘরে। সেখানে গিয়ে তারা জানতে পারে সে আর কেউ নয়, জনের বাগদত্তা মিনা। মিনা জানায় সে মারিয়ার ঘনিষ্ঠ বন্ধু। কয়েকদিন আগে হ্যানরির বাসায় এক অনুষ্ঠানে মারিয়ার সাথে তার পরিচয় হয়, কিন্তু দুজনের সেই প্রথম পরিচয় অল্প সময়ের মধ্যেই গভীর হয়ে ওঠে। তাই সেই অসুস্থ মারিয়াকে দেখতে এসেছে। কিন্তু একটা ভ্যাম্পায়ারের সাথে একটা সাধারণ মেয়ের এমন সম্পর্ক পাদ্রির সন্দেহকে ক্রমেই বিশ্বাসে রূপান্তর করছিল। এদিকে মিনাও ছিল বাঁহাতি, ঠিক যেমনটা ছিল ছবির সেই এলিজাবেথ। এদিকে ড্রাকুলা ভিখারির ছদ্মবেশে হাজির হয় এক গির্জার দরজায়। দয়ালু নানরা তাকে ভেতরে ডেকে নেয়, কিন্তু ভেতরে আসতেই ড্রাকুলা তার ছদ্মবেশ খুলে বেরিয়ে আসে এবং সে তার গলায় সেই বিশেষ সুগন্ধি মাখে। আর মুহূর্তেই সমস্ত নানরা ছুটে আসে তার কাছে। ড্রাকুলা একে একে তাদের রক্ত পান করে। সে তার হারানোর শক্তি ফিরে পেয়ে আবারও যুবক হয়ে ওঠে। ড্রাকুলা তার ঘোড়ার গাড়ি নিয়ে চলে আসে লন্ডনে, আর এসেই সম্মোহনকারী সুগন্ধি মেখে ড্রাকুলা প্রবেশ করে মারিয়ার হাসপাতালে। সম্মোহিত রোগীরা সব শান্ত হয়ে আসে, তার সামনে মাথা নত করে। এদিকে ড্রাকুলা কাছে আসতেই মারিয়ার ভেতরের সুপ্ত শক্তি জেগে উঠতে শুরু করে। সে পুরোপুরি ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়। এবার ড্রাকুলা তাকে একটি বিশেষ কাজের দায়িত্ব দেয়। ড্রাকুলা ধীরে ধীরে তার লক্ষ্যপানে এগোতে থাকলেও প্রাসাদে বন্দি জন বুঝতে পারছিল এখানে থাকলে আজ না হয় কাল তাকে মরতেই হবে। তাই সে দানব সৈন্যদের ফাঁকি দিয়ে সুযোগ বুঝে দুর্গ থেকে পালিয়ে যায়। এখন তার একটাই লক্ষ্য, ইংল্যান্ডে পৌঁছে হ্যানরিকে সতর্ক করা আর তাকে জানানো যে ড্রাকুলা এসে গেছে এবং তার বাগদত্তা মিনার পেছনে লেগেছে। গল্পের আরেক প্রান্তে মিনা ফায়ারপ্লেসের পাশে বসে উষ্ণতা নিচ্ছিল। হঠাৎ তার দরজায় কড়া নাড়ে মারিয়া। সে জানায় সে এখন পুরোপুরি সুস্থ। সে মিনার হাতে দেয় এক রহস্যময় আমন্ত্রণপত্র, জমকালো এক ভোজসভার আমন্ত্রণ, আর মিনাও তাতে রাজি হয়ে যায়। এরপর মারিয়া তাকে নিয়ে যায় সেই পার্টিতে যেখানে কাউন্ট ড্রাকুলা মিনার অপেক্ষা করছিল। 400 বছর পর অবশেষে ড্রাকুলা তার প্রিয়তমা স্ত্রীর মুখটি দেখতে পেল।
তার শুধু মনে হচ্ছিল সময়ের সব রহস্য ভেদ করে এ যেন তারই এলিজাবেথ ফিরে এসেছে তার কাছে। তার চোখ ভিজে আসছিল, কিন্তু ভেতরের সমস্ত উত্তেজনা সামলে নিয়ে মিনাকে এক উষ্ণ শুভেচ্ছা জানায় ড্রাকুলা। মিনাও এক অদ্ভুত টান অনুভব করে ড্রাকুলার প্রতি, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেয় আর মারিয়াকে সাথে নিয়ে মিশে যায় মানুষের ভিড়ে, উপভোগ করতে থাকে মেলার আনন্দ। ড্রাকুলাও তাদের প্রতিটি পদক্ষেপ ছায়ার মতো অনুসরণ করে। মেলার ভেতর নানা বিস্ময়কর দৃশ্য দেখা যায়। যমজ শরীর নিয়ে জন্মানো মানুষ, কাচের অ্যাকোরিয়ামে বন্দি মৎস্যকন্যা, এমনকি ভুতুড়ে প্রদর্শনী। হঠাৎই মারিয়া ঢুকে যায় এক ভুতুড়ে বাড়ির ভেতর, আর সেই সুযোগে ড্রাকুলা ভীত মিনার আরও কাছাকাছি চলে আসে। ড্রাকুলা তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। মিনা একটু ইতস্তত করলেও মারিয়ার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হয়। ড্রাকুলার প্রাসাদের বারান্দা থেকে দেখা যাচ্ছিল পুরো উৎসবের আলোকসজ্জা। মিনা মোহিত হয়ে ড্রাকুলার প্রাসাদ ঘুরে দেখছিল। এবার ড্রাকুলা বের করে তার স্ত্রীর প্রিয় মিউজিক বাক্সটি, আর সেটি বেজে উঠতেই মিনার চোখে ভেসে আসে কিছু অচেনা দৃশ্য, যেন শতাব্দী পুরনো কোনো স্মৃতি। ভয়ে সে পিছিয়ে আসে। মিনা নিতে না চাইলেও ড্রাকুলা তাকে জোর করে সেই মিউজিক বাক্সটি উপহার দেয়। পরে ড্রাকুলা নিজেই মিনাকে তার বাসায় পৌঁছে দেয়। সব মিলে মিনার মনে এমন এক অনুভূতি তৈরি হয় যা সে আগে কখনো পায়নি। কিন্তু হঠাৎই ঘরের ভেতর থেকে ভেসে আসা জনের কাশি তার এই স্বপ্নীল অনুভূতি ভেঙে দেয়, আর ভেতরে আসতেই পাদ্রী মারিয়া ও কাউন্ট ড্রাকুলার সমস্ত সত্য প্রকাশ করে। কিন্তু মিনা তাদের কথা বিশ্বাস করতে পারছিল না। পাদ্রী আরও বলেন, ড্রাকুলার কাছে এক বিশেষ সুগন্ধি আছে যা তার শিকারকে মোহিত করে এবং তাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আরও নিশ্চিত হতে পাদ্রী মিনার ঘাড় পরীক্ষা করে, কিন্তু সৌভাগ্যবশত সেখানে কোনো কামড়ের চিহ্ন নেই। কিন্তু এই নিষ্ঠুর বাস্তবতা মিনাকে কষ্ট দিচ্ছিল। সে আবারও সেই মিউজিক বাক্সের সুরে হারিয়ে গেল। সে যেন কোনো এক রহস্যময়ী সুর আর শতাব্দী পুরনো কোনো স্মৃতিতে আচ্ছন্ন। আর এসবের মাঝেই ড্রাকুলা নিঃশব্দে তার ঘরে প্রবেশ করে। হঠাৎ তাকে দেখে মিনা চমকে ওঠে আর বলে, আপনি একজন প্রতারক, এখনই এই ঘর থেকে বেরিয়ে যান। ড্রাকুলা ফিরে যাওয়ার প্রস্তুতি নিতেই মিনার কণ্ঠে তার অভিযোগ ভেসে আসে, আপনি আমাকে সুগন্ধি দিয়ে মোহিত করে রেখেছেন, তাই না? ড্রাকুলা শান্ত স্বরে উত্তর দেয়, আমার কাছে সেই সুগন্ধি আছে সত্যি, কিন্তু আমি সেটা কখনো তোমার উপর ব্যবহার করিনি। বলেই সে বোতলটি আগুনে ছুঁড়ে মারে। তারপর ড্রাকুলা স্বীকার করে সে আসলেই একজন ভ্যাম্পায়ার। শতাব্দীর পর শতাব্দী ধরে সে শুধু তারই অপেক্ষা করেছে। প্রাসাদে একা থাকাকালে সে কখনো তার সৌন্দর্য নিয়ে ভাবেনি। এই সুগন্ধি, সৌন্দর্য সব শুধু তারই জন্য। ড্রাকুলার পুরনো স্মৃতি আর এমন ভালোবাসা মিনাকে একেবারে মুগ্ধ করে দেয়। মিনার ঘুমন্ত হৃদয়েও ভালোবাসা জেগে উঠতে শুরু করে। সে নিজের ঘাড় উন্মুক্ত করে এবং নিজেকে ড্রাকুলার কাছে সঁপে দেয়। এদিকে দরজার বাইরে থাকা পাদ্রী রহস্যময় সেই সুগন্ধির উপস্থিতি টের পায়। বন্দুক হাতে নিয়ে সে উপরে উঠে আসে, কিন্তু এর মধ্যেই ড্রাকুলা ও মিনা অদৃশ্য হয়ে যায়। পাদ্রী ও জন সব বুঝতে পারে। তারা পরিকল্পনা করে ড্রাকুলার দুর্গে আক্রমণ করতে হবে, তবে যাবার আগে হেনরিকে সব জানাতে হবে। এদিকে মারিয়া ফিরে আসে তার বাগদত্তা হেনরির কাছে, কিন্তু রাত গভীর হতেই তার ভেতরে জেগে ওঠে রক্তের তৃষ্ণা। সে তার বাগদত্তাকে প্রলোভিত করতে শুরু করে, ঝুঁকে পড়ে তার রক্ত খাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই পাদ্রীসহ সবাই সেখানে চলে আসে। সে পাদ্রীকে আক্রমণ করতে ছুটে যায়, আর অবিশ্বাস্যভাবে গুলিবিদ্ধ হওয়ার পরও সে উঠে দাঁড়ায়। আবারও সে ঝাঁপিয়ে পড়ে পাদ্রীর উপর, শক্ত হাতে তার গলা চেপে ধরে। পাদ্রী কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটি ক্রুশ তার হাতে তুলে নেয় আর সেটিকে বসিয়ে দেয় মারিয়ার বুকে। ঘটনার ভয়াবহতা দেখে হেনরি সিদ্ধান্ত নেয় আজই তার সেনাবাহিনী নিয়ে ড্রাকুলার দুর্গ আক্রমণ করবে। একদিকে ড্রাকুলার প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছিল হেনরির সেনা, আর অন্যদিকে ড্রাকুলা এলিজাবেথকে নিয়ে পৌঁছে গিয়েছিল তার প্রাসাদে। ডাবল বেডের প্রিয় কফিনটিতে আজ সে একা নয়। প্রায় 400 বছর পর তাদের এই পুনর্মিলন। পুরো প্রাসাদ যেন খুশিতে ভরে ওঠে। মিনা ড্রাকুলাকে বলে, আমাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দাও, আমি তোমার সাথে চিরকাল বেঁচে থাকতে চাই। ড্রাকুলাও তার প্রিয় স্ত্রীর কথা মেনে নেয়। এদিকে বার্তাবাহক গারোয়ান এসে খবর দেয় ভ্যাটিকান সিটির সমস্ত সৈন্যরা প্রাসাদ ঘিরে ফেলেছে।
যে কোনো সময় আক্রমণ করতে পারে। সব শুনে ড্রাকুলা তাকে জানিয়ে দেয় সে প্রাসাদ ছেড়ে অন্য কোথাও যাবে না। তার প্রিয়তমা তার কাছে ফিরে এসেছে। গারোয়ান বেরিয়ে যেতেই বন্দুকধারী সৈন্যরা গোপনে দুর্গে ঢুকে পড়ে। তাদের সাথে কামানও ছিল। বার্তাবাহকের সাথে কথা শেষ করেই ড্রাকুলা মিনার কাছে ফিরে আসে। আর ঠিক তখনই শুরু হয় আক্রমণ। ক্রমাগত গোলার আঘাতে প্রাসাদ কেঁপে উঠতে শুরু করে। এই সুযোগে অসংখ্য সৈন্য ভেতরে ঢুকে পড়ে। ছোট ছোট দানবেরা প্রাণপণ লড়াই করে, কিন্তু বন্দুকের সামনে তারা টিকতে পারে না। পাদ্রী ও সৈন্যরা তন্ন তন্ন করে খুঁজতে থাকে ড্রাকুলাকে। বেসমেন্টে তারা খুঁজে পায় ড্রাকুলার প্রিয় কফিনটি। তারা সারি বেঁধে কফিনে গুলি চালাতে শুরু করে। এত সব কিছুর ভেতরে হঠাৎই পেছন থেকে বেরিয়ে আসে ড্রাকুলা। কোনো অতি প্রাকৃত শক্তি ছাড়াই সে লড়াই করতে শুরু করে, যেন আবারও ফিরে এসেছে 400 বছর আগের সেই ভয়ঙ্কর যোদ্ধা। এমন সময় লুকিয়ে থাকা হেনরি ড্রাকুলার বুকে গুলি চালায়, কিন্তু তার গুলির কোনো প্রভাব ড্রাকুলার উপর পড়ে না। উল্টো সে ড্রাকুলার এক সহজ শিকারে পরিণত হয়। এরপর তার দৃষ্টি ফিরে পাদ্রীর দিকে। ড্রাকুলা বলে, আমার এই যুদ্ধ শুধু ঈশ্বরের সাথে, তার দাসদের সাথে নয়। পাদ্রী শান্ত কণ্ঠে উত্তর দেয়, না, তুমি আসলে নিজের সাথেই যুদ্ধ করছো। ভেবে দেখো, এলিজাবেথের মৃত্যু ঈশ্বরের হাতে হয়নি, হয়েছে যুদ্ধে। আর তোমার এই অমরত্ব কোনো শাস্তি নয়, একটা সুযোগ। এটাই তোমার মুক্তির শেষ পথ। ঠিক তখনই উপরের তলা থেকে ভেসে আসে গোলার শব্দ। মিনাকে বাঁচাতে সে উপরে উঠে আসে আর দানবদের নির্দেশ দেয় আক্রমণকারী সৈন্যদের থামাতে। এরপর সে চলে আসে মিনার কক্ষে। এদিকে পাদ্রীও এগিয়ে আসে কাঠের পেরেক হাতে নিয়ে। শেষবারের মতো সে অনুরোধ করে, অনুতপ্ত হও ড্রাকুলা, তুমি মুক্তি পেলেই তোমার এলিজাবেথও মুক্তি পাবে। এই অমরত্বের শৃঙ্খলে নিজেকে আটকে রেখো না, তাকে মুক্তি দাও। ড্রাকুলা জানতো এই অমরত্ব কতটা কষ্টের। সে ভ্যাম্পায়ারদের রাজা হলেও স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল অসীম। প্রিয়তমা এলিজাবেথকে মুক্তি দিতে সে পাদ্রীর কথা মেনে নেয়। 2 হাত প্রসারিত করে সে পাদ্রীকে আমন্ত্রণ জানায়। পাদ্রী এগিয়ে আসে আর তার বুকে ঠুকে দেয় কাঠের পেরেক। মুহূর্তেই তার অমর দেহ ভেঙে পড়ে, পরিণত হয় এক বৃদ্ধে। শেষবারের মতো মিনা তাকে বিছানায় টেনে নেয়। প্রিয়তমাকে শেষ বিদায় জানিয়ে ড্রাকুলা এই পৃথিবী ছেড়ে চলে যায়। মিনার এই অগাধ ভালোবাসা দেখে জন বুঝে যায় সে শুধু ড্রাকুলাকেই ভালোবাসে, আর কাউকে নয়। ড্রাকুলার ছাই উড়ে গিয়ে সূর্যালোকে মিলিয়ে যেতে শুরু করে।